আমি ছোট্ট একটা মেয়ে ছিলাম আকাশ পানে চেয়ে, রামধনু রং দেখি আমি চোখেতে জ্বলছে। আমি ছোট্ট একটা মেয়ে। আমার ইচ্ছে পূরণ যে কে ভাবে তা নিয়ে, জন্ম থেকে শিখছি শুধুই বিয়ে আর বিয়ে। আমার ইচ্ছে পূরণ যে কে ভাবে তা নিয়ে, জন্ম থেকে শিখছি শুধুই বিয়ে আর বিয়ে। আমার ইচ্ছে পূরণ যে কে ভাবে তা নিয়ে, আমার ইচ্ছে পূরণ যে কে ভাবে তা নিয়ে। বুকের মধ্যে ইচ্ছে আছে পাথর চাপা দিয়ে, বুকের মধ্যে ইচ্ছে আছে পাথর চাপা দিয়ে। আমি ছোট্ট একটা মেয়ে ছিলাম আকাশ পানে চেয়ে, রামধনু রং দেখি আমি চোখেতে জ্বলছে। আমি ছোট্ট একটা মেয়ে। বৌমাকে কিছু বলেছিলে? না, তুমি বলনি? না, এখনো কিছু বলিনি। তবে এতদিন পর একটা ভালো পাত্র পাওয়া গেছে, আর এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া হতে দেব না। হ্যাঁ, মেয়ে যত তাড়াতাড়ি ঘর থেকে বিদায় করা যায় সেটাই ভালো। তবে বাবা আপনার চা। বেআই মশাইকে একবার ফোন করবে বৌমা। কেন বাবা? পুতুলের বিয়ে সেটা তুমি নিশ্চয়ই জানো, আর পরশু পাকা দেখা সেটাও বোধহয় তুমি জানো। আপাতত আগাম 50,000 টাকা বরপণ লাগবে। তোমার বাবাকে বলবে সেই টাকাটা যেন দায়িত্ব নিয়ে আমাদের বাড়িতে দিয়ে যায় কাল। কিন্তু বাবা এতগুলো টাকা কোথা থেকে পাবে? এই কদিন আগে আপনার ছেলের ব্যবসার জন্য এতগুলো টাকা দিল। তাছাড়া আমাদের বিয়ের জন্য তো অনেকগুলো। সারা জীবন এখানে থাকবে, খাবে, তার খরচ কত হিসেব করে দেখেছো কি? না মা, আমি বলতে পারবো না। কি? পারবে না মানে? পারবে না মানে? শয়তানি, পারবো না মানে? পারবো না, পারবো না, পারবো না। এত বড় সাহস! আমার বাবার শরীর খারাপ, বাবা অসুস্থ, পারবো না আমি। বড়দের মুখের উপরে কথা। কাল যদি তোমার বাবা টাকা নিয়ে না আসেন, তাহলে এক কাপড়েই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে তুমি। কথাটা যেন মনে থাকে। বৌদি, ও বৌদি, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, নাও। তুই তুই আরে আসো, খাবারটা নিয়ে যাও। তুই কেন এসেছিস পুতুল? কেউ যদি দেখে নেয় কি হবে বলতো? আরে তোমার জন্য না খাও, তোমার পেটে যে আছে তার জন্য তো খাবে। আরে ধরো খাবারটা। কোথাও আসছি।
আগো হুম, বৌমা ফোন করেছে? বোধহয় করেনি, কিন্তু আমি করেছি। একা কান্না কাঁদছিল। পরশুর মধ্যে টাকার ব্যবস্থা করবে বলেছে। আর যদি না করে? বৌমার গয়নাগুলো রাখা আছে না, ওগুলো কাল বিক্রি করে টাকা জোগাড় করে রাখবো। পরশুর মধ্যে যদি টাকা না পাই, তাহলে বৌমাকে এক কাপড়ে ঘাড় ধাক্কা দিয়ে পার করে দেবো। তারপর খোকার আবার বিয়ে দেবো। আরো টাকা পাবো, আরো টাকা পাবো। আসুন আসুন। একটু দেরি হয়ে গেল। এই কই রে কচন, মম্বল, মোটা, বিবলি, সবাই চলে চলে চলে। আপনারা সবাই আসুন 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 আসুন। বুঝলেন তো? আসলে কি জানেন, মেয়ে আমাদের প্রচুর পছন্দ হয়েছে, কিন্তু একটু গরিব ঘরের মেয়ে বিয়ে দিলে কি হয়, মেয়েটা একটু বসে থাকে। সে আর বলতে, এ তো আমার পরম সৌভাগ্য যে আপনাদের মতো মানুষেরা আমার বাড়িতে পদধূলি দিয়েছে। আরে না না, ছি ছি, চলুন। আসুন 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 আসুন। পথে কোনো অসুবিধা হয়নি তো? আরে না না, ছেলে তো আমার একেবারে হিরির টুকরো ছেলে। বসো বাবা। এই তো আজকের কলকাতা, তো কাল দিল্লি, আবার পরে মুম্বাই। তা মেয়ের বাপেরও তো একেবারে হত্যে দিয়ে বসে আছে। টাকাটা ও, সে ব্যবস্থা আমি অনেক আগে থেকেই করে রেখেছি। আসলে টাকা মাটি, মাটি টাকা। বিলক্ষণ বিলক্ষণ। আবার টাকার মায়া বড় মায়া। নিন নিন। এসবের আবার কি দরকার ছিল? না না, খান না খান না খান না, অনেকটা পথ এসেছেন। খান। আয়োজন তো বেশ ভালোই করেছেন। হ্যাঁ ওই আর কি। এবার কাজের কথায় আসা যাক। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। মেয়েকে ডাকুন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই কই গো পুতুলের মা, এই পুতুলকে একটু নিয়ে এসো। সঙ্গে টাকাটাও। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। দাঁড়াও। আপনাদের খাওয়া হয়ে গেছে? না বাবা। হ্যাঁ, কেন? আপনাদের খাওয়া হয়ে গেলে আপনারা যেতে পারেন। আর আমি এই বাড়িতে বিয়ে করব না। আমার এখন 18 বছর হয়নি। এইভাবে আমাদের অপমান, আমরা কি এসব কি শিক্ষা দিয়েছেন মেয়েকে? ঠিক আছে, আমিও দেখি এই মেয়ের বিয়ে আপনারা কি করে দেন। বাবা বাবা, মেয়ে কোথাও বিয়ে হবে না, কোথাও না। এই মেয়ের কোনোদিন বিয়ে হবে না। কোনোদিন না, কোনোদিন না। এতক্ষণ
অনেকক্ষণ পর আপনার উদয় হলো না? হ্যাঁ, চোখের সামনে দেখলেন না টাকা না পেয়ে ওরা চলে গেল? আমার মেয়ে সর্বনাশের জন্য আপনি দায়ী। বাবা তুমি? মা, মা তুই মা? কান খুলে শুনে রাখুন, আমি আপনার মেয়েকে ছাড়বো না। আপনাকে ছাড়তে হবে না, আমি এবার বাড়ি ছেড়ে চলে যাব। এই মুহূর্তে এখান থেকে চলে যাবি, আর কখনো এই বাড়ি মুখ হবি না। বৌদি তুমি যেও না, আমাকে ছেড়ে যেও না বৌদি। ও, তুমিও তাহলে বৌদির কুশিক্ষা পাচ্ছ? হ্যাঁ, যা এই মুহূর্তে ঘরে যা। আর একটা কথা বললে মেয়ে মুখ ভেঙে দেবো। কাল থেকে যেন না দেখে তুই বাড়ির বাইরে পা রেখেছি, স্কুলে গিয়ে মহাভারত আমার উদ্ধার করছো। হ্যাঁ, আর আপনাকে বললাম, আমার ছেলের জন্য কোনো বৌমার অভাব হয় না। ফু! কি অবিনাশ দা, পার্টনার কখন আসবে? না, এখনো তো এলো না। তবে এমন তো কোনোদিনও হয় না। ও দেখুন ঠিক চলে আসবে, কোথাও হয়তো আটকে টাটকে পড়েছে। এখানে আসতে হবে, নইলে পিছিয়ে পড়তে হবে। অবিনাশ, সর্বনাশ হয়ে গেছে অবিনাশ। কি হয়েছে? কি কি হয়েছে কি বিমলদা? মেয়ের কোনো খোঁজ পাচ্ছি না অবিনাশ। মেয়ের খোঁজ পাচ্ছে না মানে? হ্যাঁ, ওরা তো দিল্লিতে ছিল। তাই তো জানতাম, হ্যাঁ, বেশ কয়েকবার ফোনও করেছিল, কিন্তু তারপর থেকে আর। দাঁড়ান। আচ্ছা, ওই ছেলের মা বাবা ওদের মানে ওরা কলকাতা ফ্ল্যাটে থাকতো না? সব মিথ্যে, ওরা কেউ বাবা মা নয়, সব সাজানো। আমি যে কি বলেছি অবিনাশ। বিমলদা এভাবে ভেঙে পড়বেন না, দাঁড়ান, একটু শান্ত হন। আমাদের একবার থানায় যাওয়া দরকার। চলুন, থানায় যাই। চল। কালে কালে কি দিনকাল পড়লো বলো তো বিমলদা। কত কষ্ট করে টাকা পয়সা খরচ করে মেয়ের বিয়ে দিলেন। হ্যাঁ, আমার তো খুব হিংসেই হয়েছিল। অথচ দেখো, পুরো ব্যাপারটাই নাকি সাজানো। বাবা মা, ফ্ল্যাট, আসবাবপত্র, এমনকি আত্মীয় স্বজন পর্যন্ত ভাড়া পাওয়া যায়। উফ, থানায় গিয়ে তো শুনলাম মেয়েটা নাকি বিক্রি হয়ে গিয়েছে। তুমি তো আবার তাড়াহুড়ো করে মেয়েটার বিয়ে দিয়ে দিচ্ছিলে। আরে না, এরা সেরকম নয়। তাছাড়া শুনে না, ছেলে কত বড় কাজ করে, প্রায় মধ্যে দেশ বিদেশ ঘুরে বেড়ায়। বিমল বাবুও তো সেই দেখেই মেয়ের বিয়ে দিয়েছিল। কি জানি বাবা, মেয়েটার কপালে যে কি আছে। হ্যাঁ, কপালে যদি থাকে তাহলে তো রোজ রোজ মাঠে পায়খানা করতে কি লজ্জা লাগে বল? হ্যাঁ ঠিক বলেছিস। তোর তো খুব সাহস তো পুতুল। এতে আবার সাহসের কি আছে? শোনা একটা ওইটুকু মেয়ে এই বিপদ থেকে বাঁচবে কি করে? পড়াশোনাও বেশি দূর করেনি। তারপর কত দেরি করে পুলিশে খবর দেওয়া হলো বল। এখন সব বাবা মাদেরই এই বিষয়ে একটু সতর্ক থাকা উচিত। হ্যাঁ ঠিক বলেছিস। দেখে না শিখলে থেকে শিখবে। সবাই ভাবে আমার সাথে তো এটা আর ঘটবে না। আমরা যেন মা বাবার বোঝা, ঘাট থেকে নামাতে পারলেই বেঁচে যায়।
বিয়ে মানে তো নতুন জীবন, অচেনা পরিবেশ, অচেনা মানুষজন, তাদেরকে একটু দেখে শুনে দেবে না? তারপর কোনো ভুল হলে মেয়েদেরই সব দায় নিতে হয়, মা বাবাও তখন দূরে সরিয়ে দেয়। কি রে, কিছু বলছিস না যে? এখন তাড়াতাড়ি বাড়ি চল, তাড়াতাড়ি বাড়ি না ফিরলে আবার বাড়ি গিয়ে হাজার কৈফিয়ত দিতে হবে। হ্যাঁ হ্যাঁ চ। বাড়ি গেলাম, মা নিজেরা যখন থাকবো তখন আমি কি করব, সাবানটা কনুই পর্যন্ত দিয়ে নিলাম। হ্যাঁ, নিচ থেকে ওপরের দিকে 10 বার করে আমি হাত দেবো। এবার আমি হাতের এই চেটোটা এটাও 10 বার করব, এই হাতেও 10 বার করব। এইবার আমি হাতের গিঁটগুলো পরিষ্কার করব, এটাও আমি 10 বার করব। কি রে, এত দেরি হলো কেন? জল আনতে এত সময় লাগে? তোকে না তোর বাবা বলেছে বাড়ি থেকে না বেরোতে? তা কি করব, বাড়িতে একটা পায়খানা বানাও, তাহলে আর বাইরে যেতে হয় না। যত বড় বড় কথা, পায়খানা বানাতে কত খরচ হয় জানিস? এটা আবার কিরকম করে হাত ধুচ্ছ মা? কেন, হাত ধোয়া কি এখন তোর কাছে শিখতে হবে? মাঝে মধ্যে ছোটদের থেকেও কিছু শিখতে হয়। দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাস ব্যাস ব্যাস। এই দেখো, এরপর এইরকম, তারপর এইখানটা করবে, এইখানটা, তারপর নখ পরিষ্কার করতে হবে এইরকম করে, তারপর এইরকম, তারপর এই, তারপর এই, তারপর পুরো হাতে করে, এবার জল দিয়ে একটু হাতে, দেখবে কত পরিষ্কার হবে। বাবা, একদম পরিষ্কার হয়ে গেছে। তুমি করো করো করো, দাঁড়ান দিচ্ছি আমি সবাই। না, আমি একদম করবো নাকি? ঠিক আছে। হ্যাঁ এরকম করো, ঠিক আছে। তারপরে এরকম করো না। হ্যাঁ, এবার হাত দিয়ে ফেলো, দেখবে হাতটা কত পরিষ্কার হয়, দেখো। ভাই সুশীল, এই সর্ষে ক্ষেতটা একবার দেখেছো? চারিদিকটা একবার ভরে গেছে। কিন্তু অবনীর কি হলো বলো তো? অবনী তো এখনো আসছে না। কি জানি অবনী আবার কি ঘটলো? আচ্ছা, ওই বিমলের মেয়ের কোনো খবর পেয়েছো তোমরা? এই এক মিনিট দাঁড়া তো, একটা ফোন এসছে। হ্যাঁ। ও বাবা, এ তো অবনীরই ফোন। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, সে কি? হ্যাঁ হ্যাঁ, সে কি? হ্যাঁ হ্যাঁ, আমরা আমরা এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। কি হয়েছে কি? অবনীর বৌমার কিছু হয়েছে নাকি? না না না, অবনীর বৌমা এবং বাচ্চা দুজনেই ভালো আছে। আচ্ছা আচ্ছা। কিন্তু হয়েছে কি, অবনীর একটা নাতনি হয়ে গেছে, আর সেই খবর পেয়ে অবনীর এমন বুকে ব্যথা উঠেছে যে ডাক্তার 72 ঘন্টা সময় দিয়েছে। এই অবনীর বৌমাটা না একেবারে অপায়া, বুঝলে? এই প্রথমবারের পর দ্বিতীয়বারও মেয়ে হলো। অবনীর ভাগ্যটা যেন খুব খারাপ। হ্যাঁ, এত দেখে শুনে বৌমা আনলো, কম মন্দিরে তো আর যায়নি, তবুও পর পর দুটো নাতনি। বেড়া বড় কিপটে, ওদের বাড়িতে মেয়ে হবে না তো কি হবে? কত বড় বড় কথা বলে না তো, শেষ না আমাদের আবার পাপ লেগে যায়। আমরা এমন কোনো অন্যায় করিনি যাতে আমাদের বাড়িতে নাতনি হয়। আর যদি হয় তখন কি ফেলে দেবে? হ্যাঁ দেবো, 100 বার দেবো, 1000 বার দেবো, প্রয়োজন হলে অ্যাবর্শন করিয়ে নেবো। কিন্তু আমার যেটা চাহিদা সেটা আমার চাই।
সব শুনেছিস তো গৌরী? হ্যাঁ রে, মেয়ে হয়ে জন্মানোটাই যেন পাপ। না না, এটা ঠিক নয়। আমরা কি খেলার পুতুল নাকি? আমাদেরকে কিছু একটা করতে হবে। আরে সবার আগে মেয়েদের পড়াশোনা করা উচিত, নাহলে প্রতিবাদ করা যাবে না। ঠিক বলেছিস গৌরী, এটাই আসল কথা। ভালো করে লেখাপড়া না শিখলে কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারা যায় না। পুতুল, তুই সময় পেলেই বইপত্র নিয়ে আমার কাছে চলে আসিস। সবাই যখন স্কুলে যায় না, আমার খুব কষ্ট হয়, কিন্তু আমার বাবা তো আমাকে স্কুলে যেতে দেবে না। আমি অবিনাশদাকে ব্যাপারটা বুঝিয়ে বলবো। ভালো পাত্র পেতে গেলে মেয়েদের ভালো করে লেখাপড়া শেখানোটাও জরুরি। তোর বাবার এই দুর্বলতার কথা তো আমি জানি। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। দাদা, তুই আমাদের সাথে আছিস তো? নিশ্চয়ই। আমার ইচ্ছে পূরণ যে কে ভাবে তা নিয়ে, জন্ম থেকে শিখছি শুধুই বিয়ে আর বিয়ে। আমার ইচ্ছে পূরণ যে কে ভাবে তা নিয়ে, জন্ম থেকে শিখছি শুধুই বিয়ে আর বিয়ে। আমার ইচ্ছে পূরণ যে কে ভাবে তা নিয়ে, আমার ইচ্ছে পূরণ যে কে ভাবে তা নিয়ে। বুকের মধ্যে ইচ্ছে আছে পাথর চাপা দিয়ে, বুকের মধ্যে ইচ্ছে আছে পাথর চাপা দিয়ে। আমি ছোট্ট একটা মেয়ে ছিলাম আকাশ পানে চেয়ে, রামধনু রং দেখি আমি চোখেতে জ্বলছে। আমি ছোট্ট একটা মেয়ে। আমি সবজি কাটা দেখাচ্ছি আপনাদের, আপনারা সেরকম কাটবেন বাড়িতে। সবজি আসার পর 10 মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে। হ্যাঁ, দেওয়ার পর সবজিগুলো বড় বড় টুকরো করে কাটতে হবে। কেন? সবজি ছোট ছোট যত ছোট করব তত ভিটামিনসগুলো নষ্ট হয়ে যায়। এরকম বড় বড় টুকরো করে কেটে একটা ভালো পাত্রে রেখে তারপরে রান্না করতে হবে। কি খুব ব্যথা করছে নাকি? হ্যাঁ, কতবার বলেছি একটু দেখে শুনে চলো, একটু দেখে শুনে চলো। না, শুনবে না কারো কথা। কি করে দেখবো? মাঠের মধ্যে দিয়ে আজ থেকে পড়ে গেছি কাদায়। কোথায় ছিলিস এতক্ষণ? কেন, কি হয়েছে? দেখ তোর মা কি কাণ্ড করে বসেছে। কি হয়েছে মা? মাঠ থেকে আসার সময় পড়ে গেছে, হাত পা সব ছড়ে গেছে, কোমরেও লেগেছে। কি ব্যথা করছে? তুই বাড়ি ছিলি না বলে ডাক্তারের কাছে যেতে পারিনি। তোমাদের তো আগেই বলেছিলাম বাড়িতে একটা পায়খানা বানাও। সরকারকে মাত্র 900 টাকা দিলেই এখন পায়খানা বানিয়ে দিচ্ছে। আর তুমিও তো এখন বুড়ো হয়ে গেছো, রাত বেরোতে কত ভয় বলো তো। এমনিতেই বৃষ্টির সময় যে সাপখোপের উৎপাত তা তো জানোই। বুড়ো হওয়ার সাথে কদিন সময় লাগবে কে জানে। খোকাকে খবর দাও না, বাড়িতে এত কাজ, বাচ্চা মেয়েটা কি করে সামলাবে? কাজের লোক যে রাখবো সেও তো উপায় নেই। আচ্ছা, বৌমাকে একটা খবর দিই, বুঝলে, বাড়ির কাজগুলো তো করতে হবে। ও, তাহলে তোমরা বৌদিকে শুধু কাজের লোকই ভাবো, তাই তো? এতদিন যে বাড়ির বাইরে একটা খবর পর্যন্ত তো নাওনি। জানি আমার বিয়ের পর আমারও এই দশা হবে। হবে না, হবে না, হবে না। এত টাকা দেব, দেখবি যে তোকে রাজরানী করে রাখবে। টাকা দিলেই বোধহয় সবকিছু হয়, তাই না? তাও যদি তোমার টাকা হতো তাও নয় বুঝতাম। বড় বড় চ্যালেঞ্জ কথা হয়েছে না তোর? অল্প বয়সে একটু বেশি বসে গিয়েছিস, যত সব। এটা কিরকম করে সবজি কাটছো বৌদি? কেন রে, এখন কি আমাকে তোর কাছ থেকে সবজি কাটাও শিখতে হবে? হ্যাঁ হ্যাঁ, ওই যে আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মায়েদেরকে সবজি কাটা শেখাচ্ছিল। তাই?
আমি চান করে ফিরছিলাম তখন দেখে এলাম। আগে তো আমি ভুলই জানতাম। তুমি ওঠো এখন। কিরকম? আরে তুমি না উঠলে দেখাবো কি করে? আয় দেখি কেমন ঠিক শিখে এসেছিস তুই। ছোট করে সবজি কাটছো কেন? আর গিয়ে সবসময় সবজি ভিজিয়ে রাখবে। তুমি একটা সবজিও ভেজাওনি? টমেটো লাগবে তো? ও শিম যাওনি? ও শিমও তো আছে। শিম টমেটো এগুলো কাটবো। দাঁড়াও। হ্যাঁ, আগে তুমি যেহেতু ভেজাওনি তাই এখন একটুখানি ধুয়ে নিয়ে কাটার পর কখনো ভেজাবে না। হ্যাঁ, আর এই একদম ছোট ছোট করে কাটবে না, বড় বড় করে কাটবে। এই দেখো। আচ্ছা, আমরা আর কোত্থেকে এত কিছু জানবো? হ্যাঁ, তার জন্যই তো অঙ্গনওয়াড়ি কেন্দ্র। বৌমা, তুমি আমাদের সংসারে একজন নতুন মানুষকে আনতে যাচ্ছ, নিজের একটু যত্ন করছো তো নাকি? হ্যাঁ মা, করছি। আমার কিন্তু নাতিই চাই। সেটা ভগবানের ইচ্ছে মা। ছেলে আর মেয়ে দুটোই সমান না? আমি তো মেয়ে। তোর তো একজন দাদা আছে, আরে বংশরক্ষা তো করতে হবেই নাকি? ও মা, খোকা তুই কোথায় যাচ্ছিস? ওই আজ ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসব ব্যাপারে একদম অবহেলা করিস না, একদম ঠিকঠাক সময় মতো করিস। হ্যাঁ, ঠাকুর ঠাকুর বংশ রক্ষা করো, ঠাকুর বংশ রক্ষা করো। এবার তুমি কাটো। আসো, কেটে দিলে তুমি কাটো। দেখি তুমি কি শিখবে। মাঝে মাঝে যাস তো? হ্যাঁ, তুমি থেকে অনেক কিছু শেখা যায়। আর কি বলছে সব আমাকে এসে বলবি। হ্যাঁ, পারমিতা ঘোষ। আমি উপরে উঠে যান। আচ্ছা। দিদি বলছি, টেস্ট করাতে কত টাকা লাগবে? ডাক্তার লাড্ডু বললে 3000, আর না বললে 1000। ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। কি বুঝলেন ডাক্তারবাবু? আমাদের আর লাড্ডু খাওয়া হলো না। তাহলে তো অ্যাবর্শনটা করে নেওয়াই ভালো। না, আমি অপারেশন করাবো না। তোমার পেটের সন্তানটি সুস্থ নয়, ডাক্তারবাবু সেটাই বলছেন। না, ডাক্তারবাবু মোটেও সে কথা বলেননি। তুমি মিথ্যে কথা বলছো। এই দেখো, আমি মিথ্যে কথা কেন বলবো? হ্যাঁ হ্যাঁ, তুমি মিথ্যেই বলো। তোমরা সবাই মিথ্যে বলো। ঠিক আছে ঠিক আছে, এখন বাড়ি চলো, যা করার মা বাবার সঙ্গে কথা বলেই করা যাবে। তাহলে তুমি কি ঠিক করলে বৌমা? আমার কাছে ছেলে মেয়ে দুই সমান বাবা। তার মানে বড়দের কথা তুমি শুনবে না? ঈশ্বরের দান আমি নষ্ট করতে পারবো না বাবা। হায় ভগবান, কি দিনকাল পড়লো! বাড়ির বউ শ্বশুরের মুখের উপরে কথা। অন্যায় করলে তার প্রতিবাদ তো করতেই হবে মা। অন্যায়? অন্যায় মানেটা কি? ও ভাইয়া, বউ প্রথমে মেয়ে, আবার বলছে অন্যায়। এতে বৌদির কোনো দোষ নেই মা, এর পেছনে একটা বিজ্ঞান আছে। অত জ্ঞান বিজ্ঞান বুঝি না। ও যদি অ্যাবর্শন না করায় তাহলে যেন এই বাড়ি থেকে বিদেয় হয়ে যায়।
এই অন্যায় আমি কিছুতেই মেনে নেব না। বৌদিকে যদি এই বাড়ির থেকে বেরিয়ে যেতে হয় তাহলে বৌদির সাথে আমিও এই বাড়ির থেকে বেরিয়ে যাব। যা, এক্ষুনি বেরিয়ে যা। ভুলামারি হয়েছে, দুধ কলা দিয়ে কাউ সব পুষেছি যত। বুঝতে পারছি। আচ্ছা, আমাদের বিএমএস সাহেব তো বোধহয় আমাদের অফিসে আজকে এসছেন, একটু ডাকুন তো। আচ্ছা পুতুল, তুমি আর তোমার বৌদি আমাদের শর্ট স্টে হোমেই এখন থাকো। আমি কাল থেকে স্কুলের হস্টেলে থাকার তোমার ব্যবস্থা করছি। আমি জেলায় কথা বলছি, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন সোসাইটির স্পন্সরশিপ ফান্ড থেকে তোমাদের হোস্টেল চার্জের ব্যবস্থা হয়ে যাবে। আর আমি কালকেই তোমাকে নিয়ে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে নিয়ে যাব, কেমন? কি বলেন বিএমওই সাহেব? ওই যে কথাগুলো আপনাকে আগেই বলেছিলাম আচ্ছা 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 এনাদের ব্যাপারে। আচ্ছা, তা দিদি আপনি তো আমাদের এএনএম দিদির সাথে যোগাযোগ করে জননী সুরক্ষা যোজনার সুযোগ পেতে পারেন। আর তাছাড়া তুমি তো আমাদের কন্যাশ্রী প্রকল্পের সুবিধা নিতে পারো। আসলে সবই তো হলো, মানে মাঝে থাকার ব্যবস্থাটাও হলো, কিন্তু আপনাকে তো আগেই বলেছি ম্যাডাম, আমি সন্তান সম্ভবা। তো আমার আর আমার ভবিষ্যৎ সন্তান, আমরা কোথায় থাকবো? আমাদের কি হবে? কিভাবে চলবে? আর আমার বাপের বাড়ির অবস্থা তো সবটাই আপনারা শুনলেন। শুনুন, আপনার উপর দিয়ে যে মানসিক ঝড়ঝাপটা গেল, আগে আপনি সেটা কাটিয়ে উঠুন। তাছাড়া আপনি তো পড়াশোনা জানেন, পরবর্তীকালে আপনি আমাদের সেলফ হেল্প গ্রুপে অংশগ্রহণ করে নিজের জীবন স্বচ্ছন্দে গড়ে তুলতে পারেন। কি বলেন ভিডিও ম্যাডাম? একদম ঠিক। পারবো? নিশ্চয়ই পারবেন। ঠিক আছে, তাহলে আজকে উঠি ম্যাডাম। আচ্ছা, ওদের জন্য কিন্তু আমাদের কিছু করতেই হবে। অবশ্যই ভিডিও ম্যাডাম, আমিও তাই চাই। আপনি একটু ভালো করে দেখুন। অবশ্যই। গহন রাতের কন্যে তুমি, সবাই বলে মা জননী, তোমার জীবন নয় কো দামি, রান্নাঘরই বৈতরণী। গহন রাতের কন্যে তুমি, সবাই বলে মা জননী, তোমার জীবন নয় কো দামি, রান্নাঘরই বৈতরণী। পাইনি যে বই পেনার খাতা, পেলাম শুধুই খুন্তি হাতা। জন্ম থেকেই শুনছি শুধু মেয়ে জনম আমার বৃথা। পাইনি যে বই পেনার খাতা, পেলাম শুধুই খুন্তি হাতা। জন্ম থেকেই শুনছি শুধু মেয়ে জনম আমার বৃথা। গহনে রাতের কন্যে আমি, সবাই বলে মা জননী, তোমার জীবন নয় কো দামি, রান্নাঘরে বৈতরণী। আজকে আর কুল চুরি করাই হলো না। লোকটা এমন করে তেড়ে এলো, মনে হচ্ছে কি না কি হচ্ছে। আরে শোন না একটা কথা, বিমল জেঠুর মেয়ে সোনা। হ্যাঁ হ্যাঁ, সোনার কি খবর রে? আরে শুনলাম ওকে পুলিশ উদ্ধার করেছে দিল্লির থেকে। আর একটা খুব খারাপ খবর, ওর নাকি এইডস হয়েছে। এ বাবা, সত্যি খুব খারাপ খবর। কিন্তু এডসের এখন চিকিৎসা আছে, আর এডস ছোঁয়াচে নেয়। ওর বাবা না প্রথমে ওকে বাড়িতে তুলছিল না, আমার বাবা গিয়ে বোঝালো। এডস নিয়ে অনেকেরই অনেক ভুলভাল চিন্তাধারা আছে। চল তাহলে কালকে আমরা স্কুলের পর ওকে একবার দেখে আসি। তাহলে কালকে স্কুল ছুটির পর আমরা বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াবো। আরে তোরা কি জানিস, মহেশতলায় তো শিউলির বিয়ের চেষ্টা চলছে। আরে ওকে তো স্কুলেই আসতে দিচ্ছে না, এটা আমাদেরকে আটকাতেই হবে। পুতুলের কি সাহস দেখেছিস? বাড়ি থেকে একা একা বেরিয়ে এলো। আমি হলে তো পারতামই না। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। সেটা ঠিক, তবে চিরকাল মেয়েদের বিরুদ্ধে যে অন্যায় হয়ে আসছে, এর কি আর প্রতিবাদ হয়? হলেই বা কি হবে? তা বলে হাল ছেড়ে বসে থাকাটা একদম কাজের কথা নয়। আজ পুতুল আর পুতুলের বৌদির সাথে যা হয়েছে, কাল আমাদের সাথেও তো হতে পারে। হ্যাঁ ঠিক বলেছিস। হ্যাঁ, গৌরী বলছিল আমরা সবাই যদি পুতুলের মতো প্রতিবাদ করি তাহলে এটাও রুখে দাঁড়াবে। পুতুলের এই কম বয়সে বিয়ের এই প্রতিবাদে আমরা সবাই একসঙ্গে থাকবো।
আমাদের আড্ডাটা একেবারে ভেঙে গেল সুশীল। সত্যি দাদা, কি যে সব হয়ে গেল। আমাদের কোনো দোষ নেই জানো, আসলে বাপ ঠাকুরদাদের পুরনো ঐতিহ্য তো, এটা এটা আমাদের ধরে রাখতে হবে সুশীল, বুঝলে? এটা আমাদের ধরে রাখতে হবে। না অবিনাশ দা, নতুন যুগের সাথে তাল মিলিয়ে না চললে আমাদের সবাইকে একঘরে হয়ে যেতে হবে। তবে তুমি যাই বলো ভাই, এর শেষ আমি দেখবই, ভাঙবো, তবু মচকাবো না, কখনো না। কাকু কাকু কাকু, কে রে পুতুল, কি ব্যাপার? তুমি নাকি পূজার বিয়ে দেবে? হ্যাঁ, বর্ধমানে একটা ভালো পাত্র পেয়েছি, বুঝলি? ছেলেটা বর্তমানে ভালো ব্যবসা করে, তাই ভাবছি। পূজা তো এখন স্কুলে পড়ছে, স্কুলের পড়াশোনাটা আগে শেষ করতে দাও। নিজেরা লেখাপড়া না জানলে তাদের ছেলে মেয়েকে কি করে শিক্ষা দেবে? আর নিজেরা তো জানে না কোনটা ঠিক কোনটা ভুল। আরে কতদিন বাড়িতে বসিয়ে বসিয়ে খাওয়াবো বল? এই তোর কাকিমাকে তো আমি 14 বছর বয়সে বিয়ে করেছি, ও কি খারাপটা আছে বল? কি ভালোটাই বা আছে? এখন যুগ পাল্টে গেছে, এখন পড়াশোনার কত সুবিধা আছে তুমি জানো? স্কুল থেকে ড্রেস, বই, খাতা, মিড ডে মিলের সঙ্গে সঙ্গে কন্যাশ্রী প্রকল্প 18 বছর হলেই 25,000 টাকা দিচ্ছে। আর 18 বছর হয়ে গেলে বিয়ে দেওয়ারও কোনো অসুবিধা থাকবে না। তা তো বুঝলাম, কিন্তু আর কোনো কিন্তু নয় কাকু, পূজাকে আগে লেখাপড়াটা করতে দাও। পুতুল তো ঠিক কথাই বলেছে, সারাটা জীবন আমি কি আমার মতো মেয়েকে মুখ্য করে রাখবো নাকি? ওকে আমরা আর বিয়ে দেবো না। তুমি এই কথা বলছো? এত ভালো একটা পাত্র পেয়ে হাতছাড়া করব? হ্যাঁ করবে, লেখাপড়া শিখিয়ে আমরা ওর মেয়েকে অনেক অনেক বড় করব। হ্যাঁ রে মা পুতুল, কাল থেকে পূজা এবার স্কুলে যাবে। কি যে বুঝে তোমরা আমার কথাটা বুঝতে পারছো তো? সমাজের সব কাজে মেয়েদের এগিয়ে আনতে হবে। প্রথমে স্কুলের মেয়েদের যদি এই বিষয়গুলো নিয়ে সচেতন করা যায়, তাহলে অনেক মেয়ের জীবন বাঁচানো যাবে। পুতুল তো একেবারে গ্রামের মেয়েদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে। স্কুলের অনেক দিদিমণিরা পছন্দ না করলেও আমাদের বিজ্ঞানের বীণাদি আর হেড দিদিমণি কিন্তু খুব প্রশংসা করেছে। আর ওরাই তো বলেছিল সব মেয়েদেরকে নিয়ে একটা আলোচনা সভা করবে। এছাড়া যারা স্কুলে যায় না তাদের মধ্যেও তো আমাদের নিজেদের পৌঁছতে হবে। সেটা কি করে হবে? তার জন্য আমাদের এনজিও আছে, আর আমরা সোনাকেও সঙ্গে নেব। মেয়েদের বিপদ সম্বন্ধে আমরা এনজিও, পঞ্চায়েত, সরকার সবাই মিলে যদি গ্রামবাসীদের বোঝাই, সবাই নিশ্চয়ই বুঝবে। হ্যালো, হ্যাঁ আমি অচিন্ত বলছি। আপনি কে বলছেন? কোথা থেকে বলছেন? ও ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি আসছি। আমরা নির্দিষ্ট আলোচনায় আসি অরণ্য। তোমরা আগামী সপ্তাহে কোথায় যাবে, কি কি কাজ করবে সেগুলো ঠিক করে নাও। আমি মহেশতলায় যাচ্ছি, ওখানে দালালরা টোপ দিচ্ছে, এমনকি ভয়ও দেখাচ্ছে। কি বলছেন? সেটাই তো ঘটছে। তোমরা কথাটা চালিয়ে যাও, আমি আসছি। দেরি হলে খোঁজ নিও ভায়া। দেখেছিস চারিদিকে কি ঘটছে? এসব অসামাজিক কাজকর্ম আমাদের বন্ধ করতেই হবে, ঠিক বলেছো, না হলে এরা সমাজকে একেবারে শেষ করে দেবে। বন্ধুর পথ সামনে, তবু এগোতেই হবে সামনে। বিয়ে কি শুধুই ভবিতব্য, আরো আছে কত গন্তব্য। আজকালকার যুগে
এই 12-14 বছরের মেয়েদের যে বিয়ে দেওয়া হচ্ছে সেটা একদমই উচিত নয়। 18 বছর হলে তারপর তাকে বিয়ে দেওয়া উচিত। এতে মেয়েদের স্বাস্থ্যের ক্ষতি হয়, মানসিক একটা চাপ পড়ে। আপনারা কি মনে করেন 18 বছরের আগে কোনো মেয়ের বিয়ে দেওয়া উচিত? ঠিক তো না তো? বন্ধুর পথ সামনে, তবু এগোতেই হবে সামনে। বিয়ে কি শুধুই ভবিতব্য, আরো আছে কত গন্তব্য। তুমি হতে পারো বা চন্দ্রিক কিংবা সানিয়া মির্জা, মন বলছে শুধুই হরদম তুমি হবেই হবে মেরিকম। ওর সঙ্গে এমন অনেক ঘটনা ঘটে গেছে যেগুলো এটুকুনি একটা বাচ্চা মেয়ের সঙ্গে ঘটা উচিত নয়। তাই ওর এই ঘটনাগুলোর কথা মাথায় রেখে আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি, দয়া করে নিজেদের মেয়েকে বিয়ে দেওয়ার আগে দেখে শুনে তার সম্বন্ধে জেনে নিয়ে, সে কেমন, কোথায় থাকে, কি বৃত্তান্ত, সেই সব জেনে নিয়ে তারপরে নিজের মেয়ের বিয়ে দিন। কারণ সে কিন্তু আপনার সন্তান, যাকে আপনারা ছোট থেকে অনেক লালন পালন করে অনেক সুন্দরভাবে শিক্ষায় দীক্ষায় বড় করেন। আজকে আপনারা আপনাদের মেয়েকে বিয়ে দিচ্ছেন। এগোতেই হবে সামনে, বিয়ে কি শুধুই ভবিতব্য, আরো আছে কত দিদিরা, গন্তব্য। পণ প্রথা যেমন মহিলাদের কাছে অপমানের এবং লজ্জার, এবং সেটা পুরো সমাজের কাছেই লজ্জার, ঠিক তেমনিভাবে মাঠে ঘাটে খোলা জায়গায় শৌচ করা অর্থাৎ বাথরুম করা এটাও কিন্তু লজ্জার। এতে শুধুমাত্র আমাদের ঘরের মা বোনেদের মান সম্মান নয়, আমাদের চারপাশের পরিবেশ সমস্ত কিছু নষ্ট হয়। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, ভারতবর্ষে এখনো পর্যন্ত 40% লোক খোলা মাঠে ঘাটে খোলা জায়গায় প্রত্যেক দিন প্রাত্যহিক কর্ম সারে। আমাদের প্রতিবেশী বাংলাদেশ, আমাদের পাশেই যে রাষ্ট্র, আমাদের রাষ্ট্র বাংলাদেশ, সেখানে মাত্র 3% লোক প্রাত্যহিক কর্ম করতে যায় খোলা মাঠে। আর এখন সরকার মাত্র 900 টাকা জমা দিলে, সরকারের কাছে দিলে আপনাদের বাড়িতে পাকা শৌচালয় করে দেবে। এখানে অনেকেই আছেন যাদের পকেটে, মানিব্যাগে বা হাতে একটা করে মোবাইলের হ্যান্ডসেট রয়েছে, সেটার দাম খুব কম করে হলো 1500 থেকে 3000 টাকার মধ্যে। আপনারা ভাবতে পারছেন একটা মোবাইল ফোন কেনার থেকেও অনেক কম দামে আপনার বাড়িতে একটা শৌচাগার তৈরি হবে। একটাই অনুরোধ করব, আপনারা আপনাদের মা বোনেদের মান সম্মান রক্ষার জন্য মনের জোরটা অনেক বাড়ান, তাগিদটা আরও বাড়ান। পণ যেমন দেবেন না, তেমনি 18 বছরের কম কোনো মেয়ের বিয়ে দেবেন না। বন্ধুর পথ সামনে, তবু এগোতেই হবে সামনে। বিয়ে কি শুধুই ভবিতব্য, আরো আছে কত গন্তব্য। বন্ধুর পথ সামনে, তবু এগোতেই হবে সামনে। বিয়ে কি শুধুই ভবিতব্য, আরো আছে কত গন্তব্য। হাতটা সরা রিনা, হাতটা সরা। বাহ, তোর হাতটা তো খুব সুন্দর। মেলায় বাবা কিনে দিয়েছিল। তোর বাবা তোকে কত ভালোবাসে। আমার বাবা তো চাইনি আমি জন্মাই। মেয়ে হলে সবাই দুঃখ পায় কেন? আমার বাবাও নাকি দুঃখ পেয়েছিল। এখনো তো বলে তুই তো পরের ঘরের মেয়ে। সবাই বলে মেয়েরা নাকি সংসারের বোঝা, কিন্তু আমি বুঝিয়ে দেব মেয়েরা কোনো ফেলনা নয়। আজ কিন্তু সভাতে বেশ ভালো জমায়েত হয়েছিল, বল? দারুণ দারুণ, পঞ্চায়েত থেকে কিন্তু অনেক মহিলারা জমায়েত করেছিল। ছেলেরাও এসেছিল। হ্যাঁ, সবাই কিন্তু শৌচাগারের ব্যাপারে একমত। তবে ওই বাল্যবিবাহ নিয়ে সবার মনে একটা খুঁতখুঁতানি রয়ে গেছে। কিন্তু এটা এক বাক্যে স্বীকার করতে হবে, সবাই কিন্তু এটা বুঝেছে যে পণ দেওয়া এবং নেওয়া একদম ঠিক নয়। একদমই। তাছাড়া সোনাকে দেখে কিন্তু আজকে অনেকের চোখে জল এসেছে। আর ভালো পাত্রের লোভে তাড়াতাড়ি বিয়ে দিলে যে কি হয় সেটা কিন্তু আজ ওরা সোনাকে দেখে বুঝতে পেরেছে, তাই না?
গো, বেশ কিছুদিন ধরেই দেখছি তুমি মনে মনে বিড়বিড় করে কিসব বলে যাচ্ছ। কি হয়েছে, শরীর ভালো আছে তো? ডাক্তার দেখাবে? না না, সব ডাক্তার টাক্তার দিয়ে কিছু হবে না। কিন্তু বুকের ভেতরে কেবলই একটা যন্ত্রণা কুরে কুরে খাচ্ছে আমায়। মাঝে মাঝে ভাবি মন্দিরে আসলে বোধহয় একটু শান্তি পাবো, কিন্তু সারাক্ষণ বাড়ির মধ্যে বসে না থেকে যাও না, একটু বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে এসো না। ও জায়গাটা তো একেবারে শ্মশান হয়ে গেছে। একে একে সবাই আড্ডা ছেড়ে চলে গেল। ও, তোমাকে তো বলতেই ভুলে গেছি, গত সোমবার আমি মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। আচ্ছা, ওই দিনটা পুতুলের জন্মদিন ছিল না? তোমার মনে আছে? তা ওই ছোট ছোট বাচ্চারা ওরা সব ওখানে গিয়েছিল তো, আমাকে দেখিয়ে না বলছিল, ওই যে পুতুলের মা, ওই যে পুতুলের মা। সে আমিও শুনেছি। চলো, ওদিকে বোধহয় মন্দিরে আরতি শুরু হয়ে গেছে। किसी के मुस्कुराहटों पे हो निसार, किसी का दर्द मिल सके तो ले उधार, किसी के वास्ते अगर वो दिल में प्यार, जीना इसी का नाम है, हाँ जीना इसी का नाम है, किसी की मुस्कुराहटों पे हो निसार। ওরা স্বীকার করেছে মেয়ে পাচার চক্রের সঙ্গে ওরা যুক্ত। তাহলে আমাদের ধারণা ঠিক, তাহলে আমাদের প্রচেষ্টা কাজে লেগেছে। সোনার জীবনটা শেষ করে দিয়েছে। এদের এমন শাস্তি হওয়া উচিত না যেন ভবিষ্যতে এই কাজ করার আগে দুবার ভাবে। আমাদেরই সচেতন থাকতে হবে, কারণ অর্থের লোভে তো আমাদের বাবা মারাই এদের হাতে মেয়েদেরকে তুলে দিচ্ছে। না, শোনার মতো কাহিনী যেন আর কোথাও না হয়। চল। বন্ধুর পথ সামনে, তবু এগোতেই হবে সামনে, গিয়ে কি শুধুই ভবিতব্য, আরো আছে কত গন্তব্য, আরো আছে কত গন্তব্য, আরো আছে কত গন্তব্য। অবিনাশ দা, তো কতদিন পরে আপনার সঙ্গে দেখা হলো। তোমার বাড়িতেই যাচ্ছিলাম, বুঝলে। আমার বাড়িতে তো যাওয়া তুমি ছেড়েই দিয়েছো। না না, সেরকম কিছু নয়, নানান কাজের চাপে আপনার বাড়ি যাওয়া হয়ে ওঠেনি। বৌদি কেমন আছেন? আমাদের মধ্যে কে এখন আগে যায় সেটাই এখন প্রশ্ন। বাড়িতে রান্নাবান্না তো উঠেই গেছে বলতে পারো প্রায়। ওই তোমার বাড়িতে যাচ্ছিলাম একটু ওষুধ নেওয়ার জন্য। তো ভালো কথা, আসুন আসুন, চলুন। চলো চলো চলো। পূর্ণিমা না? হ্যাঁ দাদা, পূর্ণিমা। এই কি চেহারা হয়েছে তোর? তা ওর কটা ছেলে মেয়ে? 2 মেয়ে 1 ছেলে। তা জামাই বাবা জীবন কি করে?
জামাইবাবু জীবন দাদা ওই বম্বেতে সোনার উপর দোকানে কাজ করে। ভালো থাকিস মা, ভালো থাকিস। শোন, আজকে যে কাজগুলো হলো না, কালকে কিন্তু ওগুলো একদম পাকাপোক্তভাবে করে নিতে হবে। আর ওই লেখালেখিগুলো কালকের মধ্যে সেরে ফেলতে হবে। যাকে উফ, সারাদিন যা ক্লান্তি গেল না, প্রচণ্ড খিদে পেয়েছে। বৌদিকে বলি, বৌদি বৌদি আমাদের মুড়ি দাও না, খুব খিদে পেয়েছে। পিসি, আজ সবাই লোক এসেছিল? হ্যাঁ রে, তুই গেলেও না খুব ভালো হতো। এই যে এতক্ষণে দেশ উদ্ধার করে খিদে পাওয়ার সময় হলো তাহলে? ওশি আজকে স্কুলে যায়নি বৌদি? না রে, ওকে আজ স্কুলে পাঠাইনি। সকাল থেকে দেখছি গাটা একটু গরম গরম, তাই আর স্কুলে পাঠালাম না। তার তো আবার স্কুলে না গেলে খুব মন খারাপ। এবারে কিন্তু তোমাকে ফার্স্ট হতে হবে। আচ্ছা, আমাকেও তোমাদের সঙ্গে দেশ উদ্ধারের কাছে নিয়ে চলো না? এই তুই এই শব্দটা শিখলি কোথায়? কেন? মা তো সবসময় বলে তোমরা দেশ উদ্ধারে গেছো। আচ্ছা মামা, তুমি কি উদ্ধার করলে? মামা নয় অশ্মি, পিসো বলো। জানো পিসো, আমাদের স্কুলে না ছোটদের বিয়ে নিয়ে খুব আলোচনা হয়। আচ্ছা, বিয়ে মানেই তো খুব আনন্দ, নতুন জামা কাপড়, খাওয়া দাওয়া, তাই না? বিয়ের অনেক ব্যাপার আছে, বড় হলে সব বুঝতে পারবে। এখন আগে মন দিয়ে পড়াশোনা করে বড় হও, তারপর আমাদের সঙ্গে দেশ উদ্ধারের কাজে যাবে, কেমন? একদম, শুনলে তো কি বললাম? আমি তো বলি সবচেয়ে বড় কথা হচ্ছে আগে মানুষের মতো মানুষ হওয়া, একদম তাই। অন্যের বিপদে পাশে দাঁড়ানো। কি ঠিক তো? একদম একদম ঠিক। তারপরে এই যে গৌরী দেবী, আপনার খবর কি? খাওয়াচ্ছেন কবে? আগে তো পুতুলরা খাওয়াবে। তা ঠিক, তা ঠিক, পুতুলি আগে খাবে। ঠিক আছে, তোমরা বসো, আমি মুড়ি নিয়ে আসছি। তাড়াতাড়ি নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, খুব খিদে পেয়েছে। না পড়াশোনা করেছো আজকে? কোন কবিতাটা পড়েছো? শুনছো, অবিনাশ দা এসেছে। দাদা আপনি বসুন, আমি আসছি। কতদিন বাদে এলেন দাদা? হ্যাঁ, এখন তো আর বাড়ি থেকে বেরোই না। তোমার বৌদির শরীরটা একটু খারাপ, ভাবলাম অচিন্তর কাছে একবার ওষুধটা নিয়েই আসি, তোমাদের সাথে একটু দেখাও হবে। খুব ভালো করেছেন, আপনি বসুন, আমি চা নিয়ে আসি। আচ্ছা আচ্ছা। কি যে সব করে রাখে না। অনেকগুলো বছর পর আমাদের বাড়ি এলেন, খুব ভালো লাগছে। আচ্ছা দাদা, আপনার দোকানটা কি খুব অল্প দামে বিক্রি করে দিলেন? হ্যাঁ, টাকা পয়সা দিয়ে আর কি বা করবো বলো, খোকাও তো আর আসে না, ওই সামান্য কিছু পাঠায়। আমাদের বাঁচা মরায় কার কি আসে যায় বলো? আচ্ছা অচিন্ত, আমার
সবটাই কি ভুল? দাদা, আপনার পরিচয় তো শুধু গ্রামের মধ্যে নয়, পুতুলের বাবার পরিচয় আপনি তো অবিনাশ। কিরে টাকরা, বউ পছন্দ হলো? अरे वो तो 3 दिने झूले, वो भी सादा कागज है वो। হ্যাঁ, কিন্তু গুরু উঠবে তো কালো বাজারে। তা যা বলেছিস। কিন্তু মাসি, ওটাকে না বম্বে পাঠালে চলবে না, সোজা দুবাই। আগেরটা তো সালা টেসেই গেল। আরে वो লাস্ট গায়েব করতে গিয়ে আমার টেকের পয়সা খরচা হয়ে গেল। আরে এত দুঃখ করলে চলবে? লাভ লোকসান নিয়েই তো আমাদের ব্যবসা, তাই না বল? হ্যাঁ, তাছাড়া গোলাপ নিবি, কাঁটা ফুটবে না, এই লাইনে কাজ করবি, রিস্ক থাকবে না, তাই হয়। আবে বিদ্যা ছাগল, যদি এত জ্ঞান তো এ লাইনে এলি কেন তুই? এই তোরা নিজেদের মধ্যে ঝগড়া করবি না কাজের কথা বলবি? হ্যাঁ, তখন থেকে এক কথা। আরে শোন শোন, আমাদের কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, বুঝলি? গ্রামের লোক কিন্তু খুব সজাগ হয়ে গেছে। আমিও শুনেছি ওই যে পুতুল বলে মেয়েটা আছে না, ওই মেয়েটা গ্রামের ছেলেপুলেদের নিয়ে পঞ্চায়েতে গিয়ে না কি সব ওই কি শিবির টিবির করছে। এখন থেকে আমাদের চোখ কান খোলা রেখে আগে বাড়তে হবে। ঠিক বলেছিস, ওদেরকেও তো বোঝাতে হবে যে আমাদের হাতের শিল্পটা কত দূর, মানে আমাদের হাতটা কতটা লম্বা। এরপর মন্দিরে গিয়ে সজ্জাব দিয়ে তারপর কোন সে আলো পথ দেখালো, বুক ভরালো, চোখ জোড়ালো, সেই আলোকে সঙ্গে করে কন্যে যে কন্যাশ্রী হলো। জীবন যুদ্ধে জয়ী তুমি, দেশকে করবে গরবিনী, গহন রাতের আধারিনী, এখন সবার চোখের মনি। জীবন যুদ্ধে জয়ী আমি, দেশকে করব গৌরবিনী, গহন রাতের আধারিনী, এখন সবার চোখের মনি। গহন রাতের আধারিনী, এখন সবার চোখের মনি, গহন রাতের আধারিনী, এখন সবার চোখের মনি। নমস্কার। আজকে নদিয়া জেলাবাসীর পক্ষে একটি অত্যন্ত আনন্দের এবং গর্বের দিন। আমাদের জেলায় আজকে আইএস একাডেমির শুভ উদ্বোধন হবে। শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের এখানে ব্যবস্থা করা হয়েছে। এই উদ্বোধন উপলক্ষে আমাদের মধ্যে উপস্থিত আছেন নদিয়ার জেলাশাসক মাননীয় ডক্টর পি.বি. সেলিম মহাশয়। আমি ওনাকে অনুরোধ জানাবো যারা উপস্থিত হয়েছেন তাদেরকে উদ্বুদ্ধ করতে এবং তার প্রারম্ভিক বক্তব্যের মাধ্যমে এই একাডেমির শুভ উদ্বোধন করতে। নমস্কার, উপস্থিত সকলকে নমস্কার জানাই। আজকে আমরা আমাদের জেলাতে বিশেষ করে মহিলাদের জন্য একটা আইএএস প্রশিক্ষণ শিবিরটা শুরু করেছি। আমি দেখেছি আমাদের রাজ্যে বিশেষ করে মেয়েরা সেলফ কনফিডেন্সের অভাবের জন্য ন্যাশনাল লেভেলে পরীক্ষাগুলোতে এগোতে পারছে না। সবাই বলে মেয়েরা নাকি সংসারের বোঝা,
কিন্তু আমি বুঝিয়ে দেব মেয়েরা কোনো ফেলনা নয়। আমি আশা করব আমরা আজকে যে উদ্যম নিয়েছে তার মাধ্যমে আপনারা জীবনে এগোতে পারবে। সম্মানীয় জেলা শাসক এই জেলার গরিব মেধাবী ছাত্রীদের সর্বভারতীয় পরীক্ষা দিয়ে সর্বোচ্চ চাকরির জন্য এই কেন্দ্রটি উদ্বোধন করেছেন। আমরা প্রতিজ্ঞা করছি আমাদের জেলার অনেক মেয়ে সর্বভারতীয় স্তরে সফলতার মুখ দেখবে। কাজটাই করতে হবে সমষ্টিগতভাবে, একা একা কোনো কাজ করা যাবে না। তাই সবাইকে একজোট করে নিয়ে তারপরেই কিন্তু আমাদের এই উদ্যমটা নিতে হবে। ঠিক একদম না? যাকে তুমি কি বলবি বলছি? হ্যাঁ, আমাদের এদিকের গ্রামগুলোতে মানুষের মধ্যে একটা সচেতনতার ভাব এসেছে। এবার কিন্তু আমাদের কাজের পরিধি অনেকটা বাড়াতে হবে। নিশ্চয়ই একটা দারুণ কিছু করতে হবে। ঠিক আমার মনে হয় অবিনাশ দাদের গ্রাম আর ওই পাশের পাঁশকুড়া, বিশরিতলা, আইশাল গ্রামগুলোতে একটু কম সাড়া পাওয়া যাচ্ছে। আমার মাথায় একটা পরিকল্পনা এসেছে, কিন্তু পরিকল্পনাটা যেন কোনোভাবে ফাঁস না হয়। দাদুর গ্রামের কুসংস্কারের দুর্গ আমিই ভাঙব। যদিও পরিকল্পনাটা পুরো ভাবনাটাই পিসির দেওয়া। জানি না আর কতদিন এই লড়াই বয়ে নিয়ে যেতে হবে, নাকি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে দিতে হবে এই লড়াইয়ের আগুন। যাই হোক, পরিকল্পনাটা বল। পরিকল্পনাটা হচ্ছে কৃষ্ণ হেরে শূন্য হইল নব বৃন্দাবন, মাঘে থেকে সব কইল মথুরায় গমন, কৃষ্ণ হেরে শূন্য হইল নব বৃন্দাবন, ফাল্গুনে রঙের খেলা চিত্তে ওঠে রোল, বকুল ভিন্ন বৃন্দাবনে কে খেলিবে ভিন্ন বৃন্দাবনে কে খেলিবে। স্যার আমার কিছু হবে না তো স্যার? কিছু একটা করুন স্যার, গ্রামে গ্রামে পোস্টার লাগিয়েছে ওরা। ওই দেখুন স্যার। ওই দেখুন পোস্টার। ওই দেখুন পোস্টার। কিছু একটা করুন স্যার। যারা পোস্টার লিখেছে তারা শীঘ্রই আত্মসমর্পণ করো, না হলে আমরা কিন্তু তদন্ত করে একটা একটা করে বের করে গ্রেফতার করব। কে লিখেছে এগুলো? কি হলো, কে লিখেছো? আমি। আমি লিখেছি। আমি লিখেছি। আমি লিখেছি। আমি লিখেছি। আমি লিখেছি। অবিনাশও লিখেছে।
আমি তোমাদের জন্য একটা বার্তা নিয়ে এসেছি। আমাদের জেলার 100টা গ্রাম তোমাদের একান্ত প্রচেষ্টায় আদর্শ গ্রাম হিসাবে গড়ে উঠেছে। দেশের কাছে এটা একটা বিরাট উদাহরণ। আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন সরকারের পক্ষ থেকে তোমাদের পুরস্কৃত করা হবে।